চ্যাপ্টার নম্বর 6। চ্যাপ্টারের নাম হচ্ছে বল ও শক্তির প্রাথমিক ধারণা। তো এই অধ্যায়ের মধ্যে প্রথমত বল সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, বল কি জিনিস। শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, শক্তি কি জিনিস। এই বল কি শক্তি কি জানার আগে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের আশেপাশে প্রচুর বস্তু আছে, প্রচুর বস্তু আছে। তো এই বস্তুকে আমরা দুভাবে দেখতে পারি, দুভাবে দেখে থাকি। আশেপাশে যে সমস্ত বস্তুগুলো আছে তারা দুভাবে থাকে, বস্তুগুলো দুভাবে থাকে। এক, স্থির অবস্থায় থাকে, আর একটা গতিশীল অবস্থায় থাকে। গতিশীল অবস্থায় থাকে, আর একটা হচ্ছে স্থির অবস্থায় থাকে। তো আমরা গতিশীল যে সমস্ত বস্তু তাকে গতিশীল বস্তু বলতে পারি, আর স্থির বস্তু বলতে পারি। এদের আরেকটা করে নাম হয়, গতিশীল বস্তুকে বলা হয় সচল বস্তু, আর স্থির বস্তুকে বলা হয় অচল বস্তু। যে বস্তু চলতে পারে না তাকে অচল, চল মানে হচ্ছে চলাচল করতে পারা, এখানে অচল মানে এখানে যে চলতে পারে না তাকে অচল বস্তু বলে, ঠিক আছে। আর সচল মানে সহজে চলতে পারে, তাকে বলা হচ্ছে সচল বস্তু। আবার যে বস্তুটা চলাচল করতে পারে তাকে সচল বস্তু বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি, যে বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে, যে বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলা হয় বা সচল বস্তু বলা হয়। আর যে বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বা অচল বস্তু বলা হয়। যদি এই যে লাইনটা বলা হলো এটাই সংজ্ঞা, আমরা লিখে নেব এই পাশে, যে এখানটা একটা টিপ পড়াতে হবে, এখানটা একটা টিপ পড়াতে হবে, তারপরে এখান থেকে লেখা শুরু করতে হবে সংজ্ঞা বা কাকে বলে যেটা, সেটা কি লিখতে হবে। যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে। আর এই পাশে লিখতে হবে যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি বলি, যে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করা মানে, এখন দেখালো সকাল 6টা বাজে, তাহলে সকাল 6টা বাজার পরে একটা বস্তু আছে, এই দেখালো পেন দুটো আছে, এই পেন দুটো হলো বস্তু। তা সকাল 6টার সময় এই বস্তুটাকে আমি, একটা টেবিল আছে সেই টেবিলের উপরে রেখে দিয়েছি। সকাল ওই 6টার থেকে আমরা যদি 5 মিনিট পরে এসে দেখি যে বস্তুটা কি বা ওই পেনটা কি ওই একই জায়গায় আছে, যদি দেখি হ্যাঁ সময় তো এগিয়ে গেছে, সময় 5 মিনিট এগিয়ে গেছে কিন্তু পেনটা ওই একই জায়গায় আছে, তাহলে সময়ের সাথে সাথে বস্তুটা কোনো স্থান পরিবর্তন করেনি। তার অবস্থান বা স্থান, অবস্থান মানে যে জায়গাটায় আছে, যে লোকেশন, তোমার বাড়ি যেই জায়গাটায় সেটাই হলো তোমার বাড়ির লোকেশন বা স্থান। ঠিক তেমনই এই বস্তুটা যদি ওই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় না যেতে পারে, ও একা একা, আমরা যদি নিয়ে যাই সে ব্যাপার আলাদা, কিন্তু যদি একা একা না যেতে পারে তাহলে বলতে পারি যে ওই বস্তুটা হচ্ছে স্থির বস্তু, ওই বস্তুটা হচ্ছে স্থির বস্তু। কিন্তু যে সমস্ত বস্তুগুলো সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এখন দেখালো 6টার সময় এখানে আছে, 6টা 5-এর সময় আরেক জায়গায় পাবো, একাকে কিন্তু চলছে, সেটা ভেতরে মেশিন দিয়ে চালাই বা যাই দিয়ে চালাই চলছে, বা আমরা জোর দিয়ে এইভাবে ছেলে পাঠিয়ে দিচ্ছি কিন্তু চলছে। এই চলার ঘটনাকে বা যে সমস্ত বস্তুগুলোর মধ্যে এরকম চলে তাকে গতিশীল বস্তু বলা হয়। এক্সাম্পল কি, কোনো বাইক, এখন দেখালো 6টার সময় আমি এখান থেকে বেরোলাম বাইকে করে, তাহলে 5 মিনিট পরে আরেক জায়গায় যাব, অন্য কোথাও চলতে থাকবো, তো ওটা আমার গতিশীল অবস্থা। আর এই স্থির বস্তুর ক্ষেত্রে এক্সাম্পল, ওই একটা টেবিলের উপরে পেনকে রেখে দিলাম, সেটা স্থির অবস্থা বা স্থির বস্তু। এইবার গতিশীল কি বলা হলো সংজ্ঞাতে, যে যে সমস্ত বস্তু স্থান পরিবর্তন করে না সময়ের সাথে সাথে তাকে স্থির বস্তু, আর যেটা স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে। তো এখানটায় একটা লাইনই জাস্ট যুক্ত করতে হবে, বা একটা লাইনের এখানটায় যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে। আর এর সাথেই আমরা জুড়ে দিতে পারি, তাই আমি একটু অ্যারো দিয়ে লিখছি যাতে হাইলাইট হয়, যে কি এই গতিশীল বস্তুর যে অবস্থাটা ওই বস্তুর অবস্থাকে গতি বলে। বস্তুর ওই বস্তুর অবস্থাকে গতি বা মোশন বলা হয়, ইংরেজিতে মোশন বলা হয়। তার মানে কি, বস্তুর অবস্থাকে বলতে অবস্থান কথাটা আলাদা আর অবস্থা কথাটা আলাদা। অবস্থান আর অবস্থা। অবস্থান কথাটার মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় আছে, যে লোকেশনটা সেটা হচ্ছে অবস্থান। আর অবস্থা মানে তার পরিস্থিতি।
দেখালো কেউ বললো যে আমার খুব খারাপ অবস্থা, তার মানে তার পরিস্থিতিটা খুব খারাপ। আর এখানে অবস্থান মানে আমার অবস্থানটা খুব ভালো, মানে তার লোকেশনটা খুব এখন ভালো। এই হচ্ছে দুটো ডিফারেন্স। তো এখানে বলা হচ্ছে ওই বস্তুর যে অবস্থা, সেই অবস্থাকেই গতি বলা হচ্ছে। বস্তু যখন গতিশীল, মানে এক জায়গা থেকে এইভাবে চলতে থাকছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকছে, এইভাবে যে চলতে থাকার যে মুভমেন্ট করছে, এইটাকেই বলা হচ্ছে গতি। এই যে অবস্থাটা, এটা হচ্ছে গতি। আর এই পাশে যদি সংজ্ঞাটা আমরা সেম সংজ্ঞাই হবে, শুধুমাত্র সময়ের সাথে স্থান পরিবর্তন করে না কথাটা যুক্ত হবে, আমি তাও লিখে দিচ্ছি। তাহলে যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। বস্তুর এই অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। বস্তুর এই অবস্থাকে বলে স্থিতি। ইংরেজিতে বলা হয় রেস্ট। আমরা মানে তাহলে এটার মানে কি বোঝাচ্ছে? স্থির বস্তু অর্থাৎ এক জায়গায় বসে আছে, ওই যে অবস্থা অর্থাৎ নড়াচড়া না করে এক জায়গায় বসে আছে বা শুয়ে আছে, সেই অবস্থাকে বলা যায় স্থিতি। সেই অবস্থাকে বলা যায় স্থিতি বা রেস্ট। আমরা বলি যে আমি রেস্ট নিতে চাই, তার মানে রেস্ট নিতে চাই মানে বলতে চাওয়া হচ্ছে যে আমরা কোনো স্থান পরিবর্তন না করে এক জায়গায় শুধু পড়ে থাকতে চাই, এটা হচ্ছে রেস্ট। ঠিক আছে, এই দুটো সম্পর্কে জানা হলো। এরপর যেটা জানতে হবে হচ্ছে বলের সংজ্ঞা কি, বল কাকে বলে? দেখালো আমি একটা বস্তুকে এইভাবে রাখলাম, রাখার পরে আমি এই পেন দুটোকে এইভাবে ধাক্কা দিলাম, ঠেলা দিলাম, এর ফলে বলটা মানে কি হলো, পেনটা সরে গেল। তার মানে আমরা বাইরে থেকে এমন কিছু একটা দিচ্ছি যে জিনিসের জন্য পেনটা সরে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে জিনিসের জন্য, কোনো জিনিস যেটা বাইরে থেকে দেওয়া হবে, যার ফলে স্থির বস্তু যেটা স্থির আছে, সেই স্থির বস্তুটা গতিশীল হয়। আর গতিশীল বস্তু দেখালো যেটা চলছে, সেটাকে যদি আমরা বাধা দিই, আটকে দিই, তাহলে তার গতিটা কমে যায়, অর্থাৎ সেটা স্থির বস্তুতে পরিণত হয়। বা আমরা যদি একটা গাড়িকে দেখালো গতিশীল আছে, সেই গাড়িটাকে ব্রেক কষলাম, তার মানে একটু স্লো করতে পারি, অর্থাৎ তার গতিটাকে একটু কমাতে পারি। বা এটাও হতে পারে যে গতিটাকে বাড়াতে পারি, তার মানে একটা গতিশীল বস্তুর গতি বাড়াতেও পারি, কমাতেও পারি, এটাও হবে। আর একটা জিনিস হতে পারে যে বস্তুর আকার আকৃতিকে পরিবর্তন করতে পারি, কোন একটা বস্তুর আকার আকৃতিকে পরিবর্তন করতে পারি। যখন আমরা আটা মাখি তখন কিন্তু ময়ন দেওয়ার সময় তখন কিন্তু আমাদের ওই যে আটার যে ইয়েটা থাকছে, দলাপিণ্ড যেটা জিনিসটা থাকছে, ওটার উপরে যখন চাপ দেওয়া হয়, বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে, একটা যে জিনিসটা প্রয়োগ করা হচ্ছে, তার ফলে আটাটা কিন্তু দলাই মলাই হচ্ছে পরিষ্কার ভাষায়, তো ওটার বাইরে থেকে আকার আকৃতিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানটায় সেই সংজ্ঞাটাই লেখা হয়েছে যে বাইরে থেকে প্রযুক্ত মানে এমন কিছু যুক্ত করা হচ্ছে যার কারণে বা যে কারণের ফলে স্থির বস্তু গতিশীল হয়। এই যে স্থির বস্তুটা আছে এটা গতিশীল হবে, অথবা গতিশীল বস্তু স্থির হয় বা গতির বৃদ্ধি করে বা কম করে, দিক পরিবর্তন করে, আচ্ছা দিকও পরিবর্তন করতে পারে। সেই কারণকেই বলা হচ্ছে, যে কারণের জন্য এত কিছু হচ্ছে সেই কারণকে বলা হচ্ছে বল বা ফোর্স। এত কিছু কারণকে বলা হচ্ছে, এই যে কারণের জন্য এটা হচ্ছে ফোর্স। আরেকবার বলছি, রিপিট করছি, বলের সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ এবং কনসেপ্টটা বোঝা আরো গুরুত্বপূর্ণ। দেখো এই একটা বস্তু আছে যেটা স্থির, যেটা জায়গা থেকে নড়ছে না, এ হচ্ছে অলস জিনিস, এ কোনো কাজবাজ করে না, চুপচাপ পড়ে আছে, তো এ হচ্ছে স্থির। তো এইবার আমরা বাইরে থেকে একে ধাক্কা দিচ্ছি, বাইরে থেকে এই যে ধাক্কাটা দিচ্ছি, এটা তো ডিরেক্টলি আমরা সংজ্ঞায় বলে দিতে পারবো না যে বল প্রয়োগ করছি, কারণ আমরা বলের সংজ্ঞা দিচ্ছি। বলের সংজ্ঞার মধ্যে যদি আগেই বল কথাটা জুড়ে দিই তাহলে তো বোঝা হবে না, বোঝা কি যাবে, তাহলে তো বোঝা যাবে না। তার জন্য এমন কিছু প্রয়োগ করছি বলছি, প্রযুক্ত এমন যে কারণ বা যে কারণের ফলে প্রযুক্ত করা হচ্ছে যে জিনিসটা, সেটার ফলে কোনো স্থির বস্তু সেটা গতিশীল হয়, বা কোনো গতিশীল বস্তু সেটা স্থির হতে পারে। গতিশীল বস্তু কিন্তু 3-4 রকম হতে পারে। কি কি হতে পারে? গতিশীল বস্তু স্থির হতে পারে, গতিশীল বস্তুর আরও গতি বাড়াতে পারে বা একটু গতি কমাতে পারে, একটু গতি আরও বাড়াতে পারে বা একটু গতি কমাতে পারে, বা দিক পরিবর্তন করতে পারে। দেখালো কোনো রাস্তা কিন্তু সোজা হয় না, কোনো রাস্তা কিন্তু বেঁকা হবেই। আমি এখান থেকে যদি স্কুলে যাই তাহলে স্কুল যেতে গেলে আমার কিন্তু রাস্তা একা বেঁকা টেরা বেঁকা হবেই। তার মানে আমরা যখন সাইকেলে বা কোনো গাড়িতে করে যখন স্কুলে যাব তখন আমাদের গাড়ি কিন্তু তার দিক পরিবর্তন করবে, তার মানে সেই গাড়িটা গতিশীল, আর সেই গতিশীল জিনিসটাও কিন্তু তার দিক পরিবর্তন করছে, তার মানে গতিশীল জিনিসের কিন্তু দিক পরিবর্তন করে।
দিক পরিবর্তন করে। আর দিক পরিবর্তন করার জন্য যে জিনিসটা প্রয়োগ করতে হচ্ছে গাড়ির মেশিনকে, ওই গাড়িটাকে যে জিনিসটা প্রয়োগ করতে হচ্ছে সেটা হচ্ছে বল, যেটা আমরা মেশিনের মাধ্যমে করে থাকি, ভেতরে ইঞ্জিনের দ্বারা হচ্ছে, স্টিয়ারিংয়ের দ্বারা ঘোরানো হচ্ছে, এটা বল প্রয়োগ করে হচ্ছে, তাই না? তো এই হচ্ছে কনসেপ্ট। তো এই এত কিছু হয় যে কারণটার জন্য, সেটা হচ্ছে বল। এই হচ্ছে কনসেপ্ট। বলের একক হয়, বলের একক হয়, একক কি বলছি, বলের SI একক নিউটন, নিউটন, একে ক্যাপিটাল N দ্বারা লেখা হয়। আরেকটা হয় বলের CGS একক, সেটা হচ্ছে ডাইন, ডাইন TYN, এটা ক্যাপিটাল না স্মলেই লেখা হয়, আর বাংলাতেও লেখা যেতে পারে, যে কোনো একটা লিখলে হবে, শুধু এন লিখতে পারি বা শুধু DYN ডাইনটা লিখতে পারি বা বাংলাতে শুধু লিখতে পারি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এদের মধ্যে একটা সম্পর্ক হয়, আগে লিখে নিই তারপরে এটা বোঝাবো। 1 নিউটন, যেটাকে আমি শুধু ক্যাপিটালে N দিয়ে লিখে দিচ্ছি, আমরা বাংলাতেও লিখতে পারি, এই এনটা না লিখে আমরা নিউটন বলেও লিখতে পারি, নিউটন সমান সমান 10⁵ ডাইন, এটা হয়। কি জিনিস লিখলাম মাথার উপর দিয়ে গেল নিশ্চয়ই, আমি বোঝাচ্ছি। বলের SI একক, একটা জিনিসের একক হয়, যে সমস্ত জিনিসকে পরিমাপ করা যায় বা মাপা যায় তার একক থাকবেই। আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে 25 কেজির একটা চালের বস্তা দিন তো, বলি তো 25 কেজির একটা চালের বস্তা দিন তো, তাহলে এখানটায় আমরা অজান্তেই এককের ব্যবহার করছি, গিয়ে বলছি 25 কেজি চালের বস্তা দিন, এখানে লাস্টে যে কেজি কথাটাকে যুক্ত করা হচ্ছে এটাই হলো একক, এটাই হলো একক। তো ঠিক তেমনই আমাদের যখন বল প্রয়োগ করা হয়, এই পেন দুটোকে আমি যতটা বলে ঠেলছি, এখানটা দেখো আমি 10 বলে ঠেলছি, ঠিক আছে, 10 বল, তাহলে 10 লেখার পরে আমি যদি এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিটা একটুখানি কমপ্লিকেটেড, মানে দুটো আলাদা জিনিস হয়, তো সেটা সম্পর্কে এসআই এককটা শুধু এটুকু মাথায় রাখি, এসআই এককটা সিজিএস এর থেকে বড় একক, এসআই এককটা বড় একক, ঠিক আছে, এসআই এককটা বড় একক। 10 বল দিয়ে ঠেলি, 10 বল দিয়ে ঠেলি, তার মানে 10 বল দিয়ে ঠেলা মানে কিন্তু 10 নিউটন বল দিয়ে ঠেলা হচ্ছে, 10 নিউটন। আর যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলটাকে প্রকাশ করতে যাই, সেটাকে কনভার্ট করতে হবে, যাই হোক আমি ধরে নিলাম সেটা কথার কথা একটা নাম্বার আছে যেটা 10, আর ডাইন সিজিএস পদ্ধতি হলে লাস্টে ডাইন কথাটা যুক্ত হবে, এসআইতে হলে নিউটন কথাটা যুক্ত হবে, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। আর এই 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়, এই যে কথাটা বলা হয়েছে এই কথাটার উপরে ডিপেন্ড করেই আমাদের ডাইনে কনভার্ট করতে হয়। এই যে 1 নিউটন থেকে ডাইনে কনভার্ট করতে গেলে 1 নিউটন সমান 10⁵ ডাইন, তারপরে এখান থেকে তাহলে এখানে 10 নিউটন বলে দেওয়া হয়েছে, তাহলে এখানটায় 10-এর সাথে তোমার 10⁵ ডাইনে যখন আমরা কনভার্ট করব তখন এই 10-এর সাথে 10⁵টাকে গুণ করতে হবে, 10⁵টাকে গুণ করতে হবে, তাহলে গিয়ে আমাদের ডাইনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ফান্ডা। তার মানে 1 মিটার, এই 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়। 10টা লেখা হয়েছে তো, 10-এর উপরে মাথায় এরকম 5 লেখা হয়েছে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে 10⁵ মানে মাথায় উপরে যা আছে 10⁵। এবার 10⁵ মানে বোঝানো হয় যে 10 বা 10 5 বার গুণ হচ্ছে, 10 হচ্ছে 5 বার গুণ হচ্ছে। যদি 10⁵ থাকে তাহলে 10কে 2 বার গুণ, কেমন ব্যাপার দেখি দিই একটু। যদি 10-এর মাথায় স্কোয়ার আছে মানে 2 আছে, তার মানে বোঝায় 10 গুণ 10, এটা করতে হবে, তাহলে 10 × 100। এবার যদি থাকে 10-এর মাথায় 3, তাহলে এই এটা 3টাকে বলা হয় কিউব, 10⁵³ বা 10 কিউব, তার মানে এখানে 10 গুণ 10 গুণ 10 এইটা হচ্ছে। এবার 3টে 10-এর গুণ করা মানে এই 3টে 0-র জন্য 3টে 0 বসবে, আর এখানে 1কে যদি গুণ করা হয় 3টে 1কে, তাহলে একই হয়, তো 1 0 0 0। যদি 10⁴ হয় তার মানে 4টে 0 বসবে, একের পরে 4টে 0 বসবে ইজিলি। এখানে দেখো 10-এর মাথায় যেহেতু 2 আছে তাই 1-এর জায়গায় 1 বসবে, আর এখানে 2টো 0 বসবে, 10-এর মাথায় যেহেতু 3 আছে তার মানে 1-এর পরে 3টে 0 বসবে, 10⁴ মানে 1-এর পরে 4টে 0 বসবে, তাহলে 10⁵ মানে 1-এর পরে 5টা 0 বসবে, মানে 1 লাখ, একটা বড় অ্যামাউন্টের নাম্বার, যেটাকে এইভাবে বারবার 10 মানে 1 লাখ না লিখে আমরা শুধুমাত্র 10⁵ লিখছি, কারণ এটা ছোটোর মধ্যে লেখা হয়ে যাচ্ছে। আমরা 10কে বা
শুধুমাত্র 10কেই লিখতে পারি। 5 এখানে দেখালো 1-এর জায়গায় 5 থাকলো, তাহলে 5-এর পরে যদি 5টা শূন্য থাকে তাহলে 5 50 লিখে তার উপরে আমরা 5 লিখতে পারবো না, এটা ভুল অ্যান্সার আসবে। শুধুমাত্র 10-এর ক্ষেত্রে এটা করা যায়, শুধুমাত্র 10-এর ক্ষেত্রেই করা যাবে 10⁵ টাইপ। হ্যাঁ, তবে এটা না যে 5-এর মাথায় 2 বসানো যাবে না, 5-এর মাথায় 2 বসানো যাবে না, 5 স্কোয়ার বসানো যাবে না, এই কথাটা কিন্তু ভুল। কারণ 5-এর মাথায় স্কোয়ার বসানো যেতে পারে কিন্তু তার ভ্যালু সেম আসবে না। 5×5 = 25, মানে 5কে দুবার গুণ করা বোঝাবে, 5×5 = 25, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো, এটুকু ক্লিয়ার হলো, জটিল জিনিস ইজিলি হয়ে গেল। এরপরে যেটা জানতে হবে, দেখো এই বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ কিন্তু দুভাবে করতে পারি। এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ দুইভাবে করতে পারি। কি কি? এই বস্তুটা আছে, আমরা এই বস্তুটাকে এইভাবে স্পর্শ করে ঠেলতে পারি, স্পর্শ করে বল প্রয়োগ করতে পারি বস্তুটার উপরে। আর একটা ভাবে করতে পারি স্পর্শ ছাড়া, মানে আমি ধরবই না, না ধরেই কাজ করাবো। তো এই দু রকমের হয়ে থাকে বল, তো সেটা একটু বলতে হবে, সেটা একটু জানতে হবে। তাহলে বল আমরা দু ধরনের বলছি, একটা স্পর্শ বল আর একটা স্পর্শহীন বল। স্পর্শ বল আর স্পর্শহীন বল। হীন মানে নয়, মানে যা নেই, স্পর্শ নেই। স্পর্শ মানে ছুঁয়ে থাকা, স্পর্শ করে থাকা, এই যে ছুঁয়ে আছে তার মানে স্পর্শ করে আছে। ঠিক আছে, তো স্পর্শ বল মানে স্পর্শ করে, অর্থাৎ কোনো বস্তুকে স্পর্শ করে তার উপরে যে বল প্রয়োগ করা হয় তাকে স্পর্শ বল বলা হয়। আর কোনো বস্তুকে স্পর্শ না করেই যে বল প্রয়োগ করা হয় তাকে স্পর্শহীন বল বলা হয়। স্পর্শ বলটা তো আমরা বুঝতে পারছি, কারণ বারবার দেখাতে পাচ্ছি, এই পেন দিয়ে ঠেলা দিচ্ছি, স্পর্শ করছি, এর উপরে একটা বল প্রয়োগ হচ্ছে কিনা। কিন্তু স্পর্শহীন মানে স্পর্শ না করে তার উপরে বল প্রয়োগ করা, এটা একটু কমপ্লিকেটেড আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু না, এরকম হয় এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি করেওছি, আমরা কিন্তু এইরকম বলকে দেখেওছি এবং খুব আমরা এটা নিয়ে খেলা করি। কি জিনিস সেটা? সেটা হচ্ছে চুম্বক আর পেরেক বা কোনো লোহার জিনিস। আমরা চুম্বকের পাশে যদি কোনো লোহার জিনিসকে নিয়ে আসি, তাহলে একে অপরে ওরা জুড়ে যায় বা আকর্ষণ করে। এই যে একে অপরের সাথে আকর্ষণ করছে, স্পর্শ ছাড়াও যে আকর্ষণ করছে, এটা কিন্তু স্পর্শহীন বলের উদাহরণ, স্পর্শহীন বলের উদাহরণ। 1 নম্বর গেল। 2 নম্বর আর কি হতে পারে, আমরা যে মাটির উপরে একটা পেন বা কিছু একটা বলকে যদি এইভাবে ছুঁড়ে ফেলি উপর দিকে, তাহলে সেটা উপর দিকে উঠে যাবে ঠিকই, কিন্তু সেটা পৃথিবী যেহেতু প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে, স্পর্শ না করেও কিন্তু প্রত্যেকটা জিনিসকে তার পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, তাই এই বলটা বা এই বস্তুটা ওই পৃথিবীর দিকে নিচের দিকে নেমে আসছে। এখানে কিন্তু আমরা কিন্তু না স্পর্শ করে একটা বল প্রয়োগ হচ্ছে, যেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে স্পর্শহীন বলের দুটো এক্সাম্পল পাওয়া গেল। এক হচ্ছে চুম্বক ও পেরেকের মধ্যে একে অপরকে আকর্ষণ করে, এটা হলো 1 নম্বর উদাহরণ। 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে এই কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ অভিকর্ষ বল হলো একটা স্পর্শহীন বল। এবার এখান থেকে এই জিনিসটা যে সংজ্ঞাটা, সেটা আমি লিখছি না, লিখে নেবে। এবার যেটা বলার সেটা হচ্ছে এই যে স্পর্শহীন বলের মধ্যে যেটা দুটো বলা হলো, একটা চুম্বক আর পেরেকের মধ্যে আকর্ষণ করা, আর একটা যেটা বলা হলো অভিকর্ষ বল, এই দুটো বল সম্পর্কে একটু জানতে হবে। তাহলে কি কোন বল জানতে হবে? একটা হচ্ছে অভিকর্ষ বল, আর হচ্ছে চুম্বক পদার্থ কারা, চুম্বক সম্পর্কে জানতে হবে, চুম্বক পদার্থ কারা, আর অভিকর্ষ বল কি, এই দুটো জিনিস জানতে হবে। চুম্বক পদার্থ কারা? যে সমস্ত পদার্থকে দেখালে এটা একটা চুম্বক আর এটা একটা পেরেক, তো যে সমস্ত পদার্থকে আমরা চুম্বকের পাশে, এটা চুম্বক, তো তাহলে চুম্বকের পাশে যে সমস্ত পদার্থকে নিয়ে গেলে যারা চুম্বককে আকর্ষণ করে এবং এই দুটো জিনিসকে যদি আমরা জুড়ে রেখে দিই, পাশাপাশি যদি রেখে দিই, তাহলে এই চুম্বকের পাশে থাকাকালীন বা থাকতে থাকতে এই লোহার পেরেকটাও আস্তে আস্তে চুম্বকে পরিণত হয়। এই যে সমস্ত এই ধরনের যে সমস্ত বৈশিষ্ট্যযুক্ত যে সমস্ত জিনিস, যে সমস্ত মেটাল, এদেরকেই বলা হচ্ছে চুম্বক পদার্থ। অর্থাৎ তাহলে কি বলবো, চুম্বক পদার্থ কারা? যারা চুম্বকের
যারা চুম্বককে আকর্ষণ করে, যারা চুম্বককে আকর্ষণ করে এবং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোহা। লোহা তো ইজিলি আমরা জানি, লোহা, নিকেল আর কপার, এই কোবাল্ট। লোহা, নিকেল, কোবাল্ট, লোহা, নিকেল, কোবাল্ট, এই 3 ধরনের জিনিস হচ্ছে চুম্বক পদার্থ। অর্থাৎ লোহাকে যদি আমরা চুম্বকের পাশে রাখি তাহলে সেটা আকর্ষণ করে, যদি এটা নিকেল হয় তাও আকর্ষণ করবে, যদি এটা কোবাল্ট হয় তাও আকর্ষণ করবে। এই হচ্ছে কনসেপ্ট, আর তো কিছু নেই কঠিনতার এখানে কিছুই নেই। আর এবার যেটা জানতে হবে অভিকর্ষ বল, অর্থাৎ এই আমাদের পৃথিবীর সারফেস, মানে এটা দেখালো পৃথিবীর কেন্দ্র, এটা পৃথিবীর মাঝখান, আর এই পৃথিবীর এটা পৃষ্ঠ মানে মাটি, এটা হচ্ছে মাটি। তো আমরা এর উপরে থাকি, এর উপরে আমরা থাকি, তাই না? তো আমি দেখালো একটা বল নিলাম, নিয়ে এটাকে উপরের দিকে ছুড়ে দিলাম। এই বলটা উপরের দিকে উঠলো ঠিকই, কিন্তু সেটা কিছু সময় পরে আবার নিচে নেমে আসছে, কিছু সময় পরে সেটা নিচে নেমে আসে, মানে তার যা গতি যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার নিচের দিকে নেমে আসছে, তাই তো? তো এই গতিটা শেষ হয়ে গেলে নিচের দিকে যখন নেমে আসছে, নিচের দিকে কেন নেমে আসছে? কারণ পৃথিবী তার কেন্দ্রের দিকে সমস্ত জিনিসকেই টানে, তার জন্য পৃথিবীর পৃষ্ঠে আবার ওই বস্তুটা নেমে আসছে। তো এটা একটা অদৃশ্য বল, এটাই হচ্ছে অভিকর্ষ বল। তো এটাকেই সংজ্ঞায় লিখতে হবে, আমি লিখে দিই। তাহলে অভিকর্ষ বল কাকে বলে বলা হলো? পৃথিবীর বায়ুমণ্ডলের, এই পৃথিবীর বাইরে দিয়ে একটা বায়ুমণ্ডলের স্তর থাকে। আমরা এর আগের অধ্যায়ে মনে হয় পড়েছি, কি পরের অধ্যায়ে পড়বো না, আগে কোনো একটা অধ্যায় আছে যেটার মধ্যে এটা আছে, আগের 4 নম্বর অধ্যায় মনে এই বায়ুমণ্ডল সম্পর্কে আছে। তো সেই জায়গাটাই আছে, ঠিক আছে? সেই জায়গাটাতে পড়তে হবে বায়ুমণ্ডল কি। বায়ুর মণ্ডলটা অ্যাকচুয়ালি হচ্ছে পৃথিবীর যে পৃষ্ঠ, অর্থাৎ মাটি থেকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত উপরের দিকে, আকাশের দিকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বাতাস থাকে, তার উপরে বাতাস থাকবে না। তো এই যে নির্দিষ্ট স্থান পর্যন্ত যে বাতাসটা থাকছে, এই বাতাসের বিভিন্ন স্তর হয়, বাতাসের স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে লেয়ারগুলো, ওইটাকে একসাথে বলা হয় বায়ুমণ্ডল, ঠিক আছে? বায়ুমণ্ডল। তো এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে থাকা সমস্ত জিনিসকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এই বলকে অভিকর্ষ বল বলে। সিম্পল। এই অভিকর্ষ বলটা, মানে অভিকর্ষ কথাটার সাথে দেখো একটা বল কথাটা জুড়ে আছে, তার মানে এই অভিকর্ষ জিনিসটা কিন্তু এক প্রকার বল, তাই না? এই অভিকর্ষ বলের আর এক নাম হচ্ছে ওজন। নিচে জায়গা নেই, নিচে উপরে লিখছি। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা খুব কাজে লাগবে, এবং আমরা খুব গোলমাল করি ওজন আর ভরের মধ্যে, ভর আর ওজনের মধ্যে। তো এটা হচ্ছে ওজন, ঠিক আছে? তাহলে অভিকর্ষ বল আর ওজন একই জিনিস, তার মানে আমরা এইটা বলতে পারি যে অভিকর্ষ বল সমান ওজন। তার মানে অভিকর্ষ, আচ্ছা এটা যে বলি সমান মানে কিন্তু ইকুয়াল মানে আমরা যদি এই পাশে যদি একটা 5 কেজি ওজনের একটা বা কি বলে, আমি তাহলে এই পাশে একটা 5 কেজির ওয়েটের একটা ইট চাপালাম, আর এই পাশে একটা 5 কেজি ওয়েটের একটা হাতুড়ি চাপালাম, কথার কথা। তাহলে দুপাশেই কিন্তু সেম ওয়েট আছে, তার মানে ইকুয়াল চিহ্ন আমরা মাঝখানে বসাতে পারি। ঠিক তেমনই এই বলের বা সাইডও যা, ডান পাশে তাই, আমরা এটাই বলতে পারি। আচ্ছা, অভিকর্ষ বলের পরিবর্তে যদি শুধু আমরা বল প্রয়োগ করি তাও হবে অভিকর্ষ বল বা বল, কারণ এটাও তো এক প্রকার বল। এই অভিকর্ষ বলটা তো এক ধরনের ফোর্স বা বল, তার জন্য আমরা শুধু বলও বলতে পারি। তার মানে আমরা কিন্তু এখান থেকে ইজিলি ওজনের এসআই একক এবং সিজিএস একক বের করতে পারবো, কারণ বলের যা সিজিএস একক এসআই একক তাই হচ্ছে ওজনের সিজিএস একক এসআই একক। বলের আমাদের এসআই একক কি ছিল? নিউটন। তাহলে এসআই একক, ওজনের ক্ষেত্রে এসআই একক কি হবে? ওজনের এসআই একক কি হবে? নিউটন। সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে ডাইন। আমি এখানে শর্টকাটে লিখছি, কিন্তু তোমরা লিখে নেবে ওজনের এসআই একক হলো নিউটন, ওজনের সিজিএস একক হলো ডাইন, ঠিক আছে? এইটুকু শুধু করতে হবে। আর একটা জিনিসই জানবো, সেটা হচ্ছে এই ওজনকে মাপা হয় কি দিয়ে? ওজনকে মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আমি কিন্তু পরিপূর্ণ বাক্যটা লিখছি না, বোর্ডে জায়গা নেই, তার জন্য এইটাই আমি শর্টকাটে লিখে দিলাম যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কাকে মাপি? ওজনকে মাপি, ঠিক আছে?
ঠিক আছে, এইটুকু ব্যাপার হলো। এবার বল সম্পর্কে আর দুটো কথা বলবো, তারপরে অন্য বলে চলে যাবো। বলের মধ্যেই থাকবো কিন্তু একটা অন্য জিনিস, সেটা হচ্ছে কোনো একটা জিনিস আছে সেটাকে যদি আমি টানি, ব্যাস, কোনো একটা জিনিস আছে সেটাকে যদি আমরা টানি, তাহলে এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে, টানার সময় যে বলটা প্রয়োগ করা হচ্ছে, এই বলটাকে বলা হচ্ছে টানা বল। আর যদি ঠেলি তাহলে সেটাকে বলা হয় ঠেলা বল। তাহলে টানা বল আর ঠেলা বলের কিন্তু এটা কোনো উদাহরণ দিতে পারে, যে বলো একটা টানা বলের উদাহরণ দাও বা ঠেলা বলের উদাহরণ দাও, তাহলে কি বলতে হবে, যে একটা ড্রয়ারকে আমরা টানতে পারি, তাহলে ড্রয়ারকে টানার সময় যে বলটা প্রয়োগ করা হয় বা ড্রয়ারকে খোলার সময় যে বলটা প্রয়োগ করা হয় তাকে টান বল বলে বা টানা বল বলে। আর ঠেলার সময় বা বন্ধ করার সময় তাকে ঠেলা বল বলে। সিম্পল, আর কিছু নেই। এরপর যেটা পড়বো আমাদের জানতে হবে সেটা হচ্ছে ঘর্ষণ বল, যেটা এই চ্যাপ্টারে সবার লাস্টে আছে, কিন্তু লাস্টে থেকে আমরা ফার্স্টে তুলে নিয়ে চলে এসেছি, এটা এখনই জেনে নেব। যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘর্ষণ বল কি? ইজিলি যদি বলি, কোনো জিনিস আছে, এই একটা বস্তু আছে আর একটা বস্তু আছে, এই দুটোর মধ্যে ঘষাঘষি করার ফলে যে বলটার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। যদি ইজিলি, এই হচ্ছে ঘর্ষণ বল। তো এটাকে যদি বলা হয় একটু ভালোভাবে, তাহলে বলতে হবে এই একটা তল আছে, এই আমার হাতের উপরের পৃষ্ঠটা এটাকে আমরা তল বলছি। তো এই উপরটা হচ্ছে তল, একটা তল আছে, একটা পৃষ্ঠ আছে। এই তলটা যতটাই মসৃণ হোক না কেন, আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এটার মধ্যে একটু খাঁচকাটা উঁচু নিচু ভাব আছে। অবভিয়াসলি হাতটা তো আমার এমনি এখানে উঁচু নিচু একটু ব্যাপার আছে, কিন্তু একটা যদি প্লেন জিনিসকে নিয়ে একটা একটা কোনো বইকে যদি নেওয়া হয়, একটা বইকে নেওয়া হলো, এর উপরটা কিন্তু মসৃণ হয়, তাই না? এই উপরটা কিন্তু মসৃণ। তো এই উপরে যতই মসৃণ হোক না কারণ আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো এর মধ্যে উঁচু নিচু ব্যাপারটা আছে, ঠিক আছে? তো এর উপর দিয়ে কোনো একটা গতিশীল বস্তু যদি যেতে চাই তাহলে এই গতিশীল বস্তুর যে সারফেসটাই, গতিশীল বস্তুর যে উপরের যে পৃষ্ঠটা, সেই পৃষ্ঠের মধ্যে এরকম একটা উঁচু নিচু ব্যাপার আছে, ঠিক আছে? তো এই দুটো একে অপরের সাথে ঘষা খাবে, ফলে এই গতিশীল বস্তুটার গতি কমে যাবে, এটা যে কারণের জন্য হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ বলের জন্য, এই ঘর্ষণ বলটা আমরা সংজ্ঞাটা লিখছি, আমি যেটা বললাম এটাই হচ্ছে কনসেপ্ট ঘর্ষণ বলের। তো ঘর্ষণ বল হচ্ছে যে কোনো তলের উপরিভাগে অসংখ্য উঁচু নিচু অংশ থাকে, আমি যেটা বলেছিলাম অসংখ্য উঁচু নিচু অংশ থাকে। কেমন হয়, আমি যদি একটা তল আঁকি, এটা একটা তল, তো এটাকে যদি ভালো করে এইটুকু অংশকে যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে এর মধ্যে এরকম একটু খাঁচকাটা ব্যাপারটা আছে, ঠিক আছে? খাঁচকাটা ব্যাপারটা আছে। তো উঁচু নিচু অংশ থাকে, ওই উঁচু নিচু অংশের ওপর দিয়ে যখন কোনো বস্তু চলতে চায় তখন উঁচু নিচু অংশগুলি চলন্ত বস্তুর স্পর্শতল মানে যেটার সাথে স্পর্শ লেগে আছে সেটাকে স্পর্শতল বলা হচ্ছে। তো স্পর্শতলের উঁচু নিচু অংশে বাধা পায়, একেই ঘর্ষণ বল বলে, যেটা আগে বলেছিলাম সেটাই এখানে বলা হয়েছে। তো এরপরে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ বলের ফলে যা হচ্ছে কি হয়। এক, ঘর্ষণ বলের ফলে কোনো একটা গতিশীল বস্তুর তার গতিটা কমে, কোনো গতিশীল বস্তুর গতি কমে যায়। তারপরে নাম্বার 2, 1 নম্বর লিখে আমরা ওটা লিখতে পারি যে 1 নম্বর হচ্ছে গতি কমে যায়। নাম্বার 2, কোনো এই যে তলের উপর দিয়ে যে কোনো একটা বস্তু চলছে, এই তল এবং ওই বস্তু যে জায়গাটায় লেগে আছে ওই দুটো তলের মধ্যে ঘর্ষণের ফলে ক্ষয় ঘটে, যে কারণে আমরা যখন আমাদের দেখবে সাইকেলের টায়ারটাকে আমরা লক্ষ্য করতে, টায়ারটা যতটা নতুন অবস্থায় যতটা না জিগজ্যাগ থাকে, যতটা না খাঁচকাটা ব্যাপারটা থাকে, সেটা কিন্তু দিন যত এগায় তত কিন্তু এই খাঁচকাটা ভাবটা কমে যায়, কারণ এই ঘর্ষণের ফলে ওটা ক্ষয় হতে থাকে, রাবারটা ক্ষয় হতে থাকে। এর থেকে আরও আমরা যেহেতু পড়াশোনা করি তাই আমাদের এটা ভালোভাবে বুঝবে, একটা রাবারকে যদি ঘষতে সেই রাবারটাকে যদি 1 বছর ইউজ করি, 6 মাস 5 মাস ইউজ করি, তাহলে রাবারটা আস্তে আস্তে ছোট হতে থাকে। কারণ কি? কারণ রাবারটা ক্ষয় হয়। তো এই হচ্ছে ব্যাপার, যে
ক্ষয় হয়। আর নাম্বার থ্রি কি হয়, এই যে তলটা, এই তলের উপরে যদি একটা কোনো বস্তু চলে যায়, তখন এই বস্তুর সাথে যে ঘষাটা খাচ্ছে এই ঘষার ফলে বা ঘর্ষণের ফলে তাপ তৈরি হয়। এই ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে তাপ তৈরি হয়। তার জন্যই এই তাপ তৈরি হয়। এর ফলে কি হয় সেটা আমি এই সুবিধা আর অসুবিধার মধ্যে বলছি। ঘর্ষণ বলে সুবিধা আর অসুবিধা, এইভাবে দুটো ভাগ করো, বা পাশে সুবিধা আর ডান পাশে অসুবিধা বলে লেখো। কি লিখতে হবে সুবিধার মধ্যে? নাম্বার 1, যে ঘর্ষণ বলের ফলে কি সুবিধা হয়? ঘর্ষণ বলের জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে পারি বা চলতে পারি, মোদ্দা কথা হচ্ছে চলতে পারি। যদি আমরা এই ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে আমরা চলতে গিয়ে পিছলে পড়ে যেতাম। ঘর্ষণ বল আছে বলেই আমরা চলতে পারি, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। ঠিক আছে, কারণটা কি? কারণ এই দেখো এই জায়গাটার উপর দিয়ে আমরা হেঁটে যাব। আমরা ধরো ছোট ছোট মানুষ আছে, মুভিতে আছে না, বিভিন্ন সিনেমাতে তো আছে ছোট ছোট মানুষ, তার মধ্যে আমরা হচ্ছে অনেক বড় মানুষ। তো এরকম ধরে নাও ছোট ছোট মানুষ তোমার হাতের উপরে রেখে দিয়েছো। তো এই মানুষগুলোর পায়ের নিচে যে জুতোটা আছে এবং এই আমার যে হাতটা আছে, এদের মধ্যে বেশ কিছুটা খাঁচকাটা ব্যাপার থাকে। এই খাঁচকাটা ব্যাপারে ওই জুতোর তলা আটকে গিয়ে আমরা সামনের দিকে আমরা যে পাটাকে এইভাবে পেছন দিকে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা কিভাবে হাঁটি? এইভাবে একটা পা পেছন দিকে দিয়ে আরেকটা সামনে, আরেকটা এইভাবে। তো এইভাবে যখন এগিয়ে যাওয়া হচ্ছে, তো তখন একটা পা দিয়ে পেছন দিকে ধাক্কা দেওয়া হচ্ছে, আর একটা পায়ের উপরে ভর দিয়ে আরেকটা পাকে এগিয়ে নিয়ে গিয়ে এইটাকে দিয়ে আবার ঠেলা হচ্ছে, ঠেলা দিয়ে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। বারবার এই প্রসেসটাই কিন্তু হচ্ছে। তার মানে আমাদের পায়ের নিচে একটা ঘর্ষণ বলের সৃষ্টি করা হচ্ছে। এই ঘর্ষণের ফলেই আমরা হেঁটে যেতে পারছি। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে আমরা পিছলে পড়ে যেতাম। যদি এখানে খাঁজ কাটা জিনিসটা না থাকতো তাহলে আমাদের পা পিছলে পড়ে যেতাম। এটা হয় কখন হয়? যখন বর্ষার সময় বা বৃষ্টির সময়, যখন ওই কি বলে পেছল যে সবুজ কালারের যেটা তৈরি হচ্ছে, মানে পিছলে যখন মাটির মধ্যে আর কি ছ্যাদলা বলে অনেকে, তো সেটা তৈরি হচ্ছে। তো সেইটা যখন তৈরি হয় তখন কিন্তু আমরা ওর উপরে পা দিলে পিছলে পড়ে যাই। কারণ কি? কারণ আমাদের তখন ওই ফ্রিকশন, এই ঘর্ষণ বলে ইংলিশ হচ্ছে ফ্রিকশন তৈরি হয় না, ঘর্ষণ বলটা তৈরি হয় না, তার জন্য আমরা পড়ে যাই। তো 1 নম্বর সুবিধা গেল যে আমরা হাঁটতে পারি। 2 নম্বর সুবিধা কি? আমরা লেখার সময় লিখতে যে পারছি, পেন দিয়ে যে লিখতে পারছি, এই পেন দিয়ে লিখতে পারার প্রধান কারণ হচ্ছে ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমরা লিখতে পারতাম না। কারণ কি? আমরা যে এখনকার 3 টাকা দামের পেনগুলো ইউজ করি বা 5 টাকা দামের যে পেনগুলো ইউজ করি, সেগুলো কিন্তু বল পেন। আমরা যদি ইউটিউবে যদি জুম করা যে সমস্ত ভিডিওগুলো পাওয়া যায়, যে মাইক্রোস্কোপে যে সমস্ত জিনিস দেখা হয়, এরকম টাইপের যদি আমরা ভিডিও দেখি তাহলে দেখতে পাবো, বা মাইক্রোস্কোপে যদি নিজেরাও দেখি তাহলে দেখতে পাবো যে ওই পেনটাকে যদি জুম করে দেখা হয় তাহলে পেনটার মাথায় একটা বল কোয়ালিটি থাকে। এই পেনটার যদি এটা নিব হয়, এই জায়গাটা এরকম একটা ফুটো জায়গা আছে, আর এর মধ্যে একটা বল থাকে, একটা গোল্লাপানা বল থাকে ছোট। ওই বলটা যখন ঘোরে তখন ভেতর থেকে ইঙ্ক বা কালি বেরিয়ে আসে। তো এই বল পেন এগুলোকে বলা আছে, যেহেতু বল থাকে তাই বল পেন। তো এই পেনগুলোর যে বলটা, এইটা ঘুরবে কখন? যখন এই খাতার সাথে তার ফ্রিকশন তৈরি হবে তখনই ঘুরবে, যখন ঘর্ষণ বল তৈরি হবে তখনই ঘুরবে, আর ঘোরার পরেই কালিটা পড়বে। যদি বলটা না ঘুরতে পারে, ভেতরের ওই বলটা যদি না ঘুরতে পারে, তাহলে কিন্তু কালি পড়বে না। আমরা কিছু সময় এইটা হয় পেনের, যখন ওই একটা নতুন খাতা কেনা হলো বা বই কেনা হলো, বইয়ের উপরের পৃষ্ঠাতে একদম ফ্রন্ট পেজ, সেখানটাই প্লাস্টিক লাগানো থাকে। তো ওর উপর দিয়ে যখন আমরা নাম লিখতে চাই বা কিছু লিখতে যাই, তখন কিন্তু দাগ পড়ে না ভালো, কালি পড়ে না ভালো। কারণ কি? কারণ ওর উপরে ফ্রিকশনটা ভালো থাকে না, ওর উপরে আমাদের ঘর্ষণ বলটা ভালো হয় না, ঘর্ষণটা ভালো হয় না, তার জন্য কালি পড়ে না। এই হচ্ছে মূল রিজন। ঠিক আছে, আমরা বুঝলাম। তাহলে সুবিধাগুলো দুটো হলো, এক হচ্ছে কি বলা হলো, এক হচ্ছে আমরা হাঁটতে পারি, 2 নম্বর হলো পেনে লিখতে পারি, বা ঘর্ষণ বলের জন্য আমরা পেন্সিল দিয়ে লেখার পরে সেটাকে মুছতে পারি। হয়ে গেল সুবিধার মধ্যে। অসুবিধা কি হয়? অসুবিধা বিভিন্ন রকম হতে পারে। অসুবিধা প্রধান হচ্ছে এক, যে ক্ষয় হয়ে যায়, দুটো বস্তুর মধ্যে ক্ষয় হতে থাকে। রাবারটা ক্ষয় হয়ে যাচ্ছে, ফলে তারপরে সাইকেলের টায়ার ক্ষয় হয়, জুতোর নিচে ক্ষয় হয়, জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, এগুলো ক্ষয় হয়ে যায়। আর একটা প্রবলেম কি হয়, সেটা হচ্ছে প্রচুর তাপ তৈরি হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়। আর একটা জিনিস হয়, 3 নম্বর পয়েন্ট হচ্ছে
প্রচুর শব্দের উৎপন্ন হয়, প্রচুর শব্দ তৈরি হয়। যখন আমরা বাস ট্রেনে করে যাই তখন বাসের যে ক্যাচকুচ ক্যাচকুচ আওয়াজটা হয়, কেন হয়? কারণ একটা লোহা আর একটা লোহার সাথে ঘষা খাচ্ছে, ঘষা খেয়ে বা কাচের সাথে কিছু একটা ঘষা খাচ্ছে, খেয়ে এটা এই ক্যাচকুচ ক্যাচকুচ আওয়াজগুলো হয়। তো এটার ফলে আমরা একটা বিটকেল বা একটা বাজে আওয়াজ পাই, যেটা হচ্ছে ঘর্ষণ বলের অসুবিধা, তার মধ্যে পড়তে পারে। এই হলো ঘর্ষণ বল সম্পর্কে মোটামুটি আলোচনা। দেশলাই যে কাঠি, তার যে বাক্সের দুপাশে বারুদ লাগানো থাকে, ওই বারুদের সাথে যখন আমরা দেশলাই কাঠিটাকে নিয়ে ওখানটায় ঘষি, তাহলে ওর মধ্যে ঘষার সময় একটা তাপ তৈরি হয়, একটা ফিক্সড অ্যামাউন্ট যে তাপ, একটা ফিক্সড তাপ থাকে, সেই তাপে যখনই ওই দেশলাইয়ের বারুদটা যায় তখনই ওখানে আগুন ধরে যায়। তো এটা তাপ উৎপন্ন হওয়ার জন্য হচ্ছে ঘর্ষণের ফলে। আর ঘর্ষণ বলের ফলে যে ক্ষয় হয় তার একটা এক্সাম্পল কি? পেন্সিল দিয়ে লেখার পরে সেটাকে রবার দিয়ে মুছলে রবারটা ক্ষয় হচ্ছে, এটা হলো ঘর্ষণ বলের জন্য হয়। তো আমাদের ঘর্ষণ বল সম্পর্কে বা বল সম্পর্কে যেটুকু জানার এই পুরো চ্যাপ্টারের মধ্যে কমপ্লিট। বল সম্পর্কে এইটুকুই মেনলি জানার ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবং লাস্টের যে চ্যাপ্টারের লাস্টেই ঘর্ষণ বল সম্পর্কে আলোচনা আছে, সেটাকে আমরা ফার্স্ট টেনে বলে দিচ্ছি। আর একটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে ওই আমি পড়াতে বলেছি যে কোনো যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই কথাটা যদি এখন না বোঝা যায় কোনো প্রবলেম নেই, ক্লাসটা শেষ হতে জেনে যাবো। কারণ এবার আমরা শক্তি সম্পর্কে পড়বো, এবং এই শক্তি সম্পর্কে পড়লে ওই যান্ত্রিক শক্তি আর তাপ শক্তি ইজিলি বুঝে যাবো। শক্তি কি? আমি যে পড়াচ্ছি এখন, এই পড়ানোর জন্য আমার মধ্যে একটা শক্তি আছে, পড়ানোর জন্য আমার মধ্যে একটা শক্তি থাকার জন্য আমি পড়াতে পারছি। তুমি যে ক্লাসটা করছো তার জন্য তোমার মধ্যে একটা শক্তি আছে, তার জন্য তুমি ক্লাসটা করতে পারছো। তার মানে প্রত্যেকটা জিনিসেরই মধ্যে একটা শক্তি থাকে। কাজ করার যে সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে কাজ করার, এটা ভালো ভাষায় কার্য বলে অনেকে। তো কাজ করার সামর্থ্য কথাটার অপর কথা হচ্ছে ক্ষমতা। কাজ করার ক্ষমতাকে, সামর্থ্যকে শক্তি বলে। একদম সহজ। কাজ করার সামর্থ্য বা ক্ষমতা। আমি এখন কাজ করব, সেই কাজটা করার ক্ষমতা যদি আমার না থাকে তার মানে আমার শক্তি নেই। যদি ক্ষমতা থাকে তার মানে আমার শক্তি আছে। আমি যদি এখন একটা 50 কেজির চালের বস্তা আমি যদি মাথায় তুলতে চাই তাহলে আমি পারবো। যদি ওখানে 100 কেজি হয়, 150 কেজি হয়, তাহলে আমি পারবো না, কারণ ওটা আমার ক্ষমতাই নেই। তার মানে ওখানে আমার ওই চালের বস্তাটা তোলার আমার শক্তি নেই। ইজি বোঝা গেল? কোনো একটা চালের বস্তা আছে যেটা 50 কেজি, সেটা যদি তোলার ক্ষমতা আমার থাকে তার মানে আমার ওইটা মানে শক্তি আছে। আর যদি ক্ষমতা না থাকে তার মানে আমার শক্তি নেই। আমি যদি এখন কারোর সাথে এখন মারপিট করতে যাই, তাহলে সে বেশ ভালো মারপিট পারে, তা আমি যদি যাই তা আমি তার সাথে পারবো না, কারণ আমার মারপিট করার ক্ষমতা নেই। ক্ষমতা নেই মানে শক্তি নেই। ঠিক আছে, কনসেপ্টটা এরকম হবে। তো এই শক্তিটা আমরা পাই কোথা থেকে? মানুষ বা প্রাণীরা শক্তিটা পাই কোথা থেকে? খাবার থেকে, খাদ্য থেকে আমরা শক্তি পেয়ে থাকি। ঠিক আছে, শক্তির একক হয়, যেরকম আমরা বলের একক পেলাম, এখানে একক সম্পর্কে আর বেশাল বলা কিছু লাগবে না। একক হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে আমরা ইজিলি কোনো কিছুর পরিমাপ বুঝতে পাই। তাহলে শক্তির এসআই একককে ইংরেজিতে ইউনিট বলে। ঠিক আছে, তো এসআই একক কি হবে? জুল। এটাকে এইভাবে জে দ্বারা লেখা হয়। ঠিক আছে, জুল। আর শক্তির সিজিএস একক কি? শক্তির সিজিএস একক আর্গ, ERG, আর্গ। এই হচ্ছে দুটো একক সম্পর্কে জানা গেল। এইবার একটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে, সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র কি? এটা লিখে দিচ্ছি সংজ্ঞাটা। আমার মতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্র কি? একদম পাতি ভাষা, মানে একদম পাতি জিনিস, ইজিলি বুঝাবো, একবারে বুঝে যাবো। শক্তির নিত্যতা সূত্র লেখা হয়েছে, দেখাও যাচ্ছে। শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আমি শক্তি তৈরি করতে পারবো না। আমার শক্তি, আমার বডির মধ্যে যে শক্তিটা আছে, এই শক্তিটা কিন্তু অন্য জায়গা থেকে এসছে। এটা কিন্তু আমি তৈরি করেছি না, এটা অন্য জায়গা থেকে এসছে। আমরা ধর সূর্য থেকে যে শক্তিটা আসছে, সেই শক্তিটা এইটা আরো ভালো বোঝা যাবে, যে আমি শুধু ইজিলি বলছি এখন, শুধু যেটা বোঝো খানিক পরে বোঝা যাবে।
সূর্য থেকে এক প্রকার শক্তি আসে যেটা গাছেদের মধ্যে ঢোকে, গাছেদের মধ্যে ঢোকার পরে সেই গাছকে আমরা যদি খাই তাহলে সেই গাছের মধ্যে থেকে আমার মধ্যে আসছে, এইভাবে আসছে, ঠিক আছে। তাই সমস্ত শক্তির প্রধান উৎস হলো সূর্য। ওকে, তো তার মানে শক্তি কিন্তু আমি তৈরি করছি না, অন্য কেউ তৈরি করছে। এবার সূর্যকেও শক্তি, যে সূর্যের ভেতরের শক্তি সেটা যে সূর্য তৈরি করছে তা কিন্তু না, সেটা কমপ্লিকেটেড ব্যাপার, ও জেনে লাভ নেই। মোদ্দা কথা হচ্ছে শক্তিকে কেউ তৈরি করতে পারে না বা ধ্বংস করতে পারে না, তৈরিকে সৃষ্টি বলা হয়। তাহলে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে। রূপান্তরিত মানে পরিবর্তন হতে পারে, মানে এই জায়গায় এক প্রকার শক্তি আছে, এটা থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ইজিলি যদি আমি একটা এক্সাম্পল নিই, শক্তি বহু টাইপের হয়, ঠিক আছে। এক্সাম্পল, সূর্য থেকে যে তাপটা, সূর্যের যে আলোটা আসছে, সেই আলোটা আমরা যদি ছাদের উপর একটা সোলার প্যানেল লাগিয়ে রাখি, তাহলে সেই সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারিটা চার্জ হবে, মানে সূর্যের আলো থেকে সেটা ব্যাটারিটা চার্জ হবে। ব্যাটারি চার্জ হয়ে গেলে সেখান থেকে আমরা কারেন্ট পাবো, আলো পাবো, তাই না। এখান থেকে কি কি পরিবর্তন হচ্ছে, সৌরশক্তিটা, সূর্য থেকে আসা যে শক্তি তাকে সৌরশক্তি বলে। সৌরশক্তিটা ব্যাটারির মধ্যে যাওয়ার পরে, ওই সোলার প্যানেলের মধ্যে যাওয়ার পরে সেটা পরিবর্তন হচ্ছে, ব্যাটারির মধ্যে স্টোর হচ্ছে, সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই তড়িৎ শক্তির ফলে আমরা কিন্তু, মানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, রূপান্তরিত হওয়ার পরে আমরা লাইট, টিভি জ্বালাতে পারছি। এবার লাইট যখন জ্বালাচ্ছি তখন কিন্তু সেটা আবার বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই তড়িৎ শক্তি থেকে আমরা তাপ শক্তি পাই। কারণ কি, কারণ এই যে আলোটা পাচ্ছি, ওই আলো, যে কোনো আলো থেকেই সেখান থেকে কিছু না কিছু তাপ আসে, তার মানে তাপ শক্তি পাচ্ছি। আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে আলোক শক্তি, অর্থাৎ আলোটা যে পাচ্ছি সেটাও এক প্রকার শক্তি, তার মানে আলোক শক্তিও পাই। শক্তি মূলত আট ধরনের, আমাদের সিলেবাস অনুযায়ী 8 ধরনের শক্তি হচ্ছে। কি কি শক্তি আমি পরে বলছি। মোদ্দা কথা হচ্ছে 8 ধরনের শক্তি হয়, 8 ধরনের শক্তি হয়। তো ওই 8 ধরনের শক্তিতে যাওয়ার আগে আমরা দুটো শক্তি সম্পর্কে পড়বো, এবং মানে একটা শক্তির দুটো ভাগ আছে সেটা সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কি জিনিস সেই যান্ত্রিক শক্তি, সেটা একটু জানতে হবে। আর আমার মতে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই অংশে, শক্তি পোর্শনে, সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। দেওয়ার সম্ভাবনা প্রচুর স্কুল এই কোশ্চেনটা দেবে। এবার যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর যান্ত্রিক কার্য মানে কাজ করার, যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে বা ক্ষমতাকে, সামর্থ্য কথাটা না লিখে যদি ক্ষমতা লিখি তাও হবে, ক্ষমতাকে তার যান্ত্রিক শক্তি বলে, ঠিক আছে। অত এটা নিয়ে মাথা ঘামো না, এই দুটো নিয়ে মাথা ঘামালে ওটা ইজিলি বুঝে যাবো। তো যান্ত্রিক শক্তি দু ধরনের হয়, একটা গতিশক্তি, একটা স্থিতিশক্তি। প্রথমে গতিশক্তি বুঝি। বলছে সাধারণত কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে ক্ষমতাটা পায় তাকেই গতিশক্তি বলে। কাজ করার জন্য যে ক্ষমতাটা পাই, মানে এই একটা পেন আছে যেটার গতি আছে, এইভাবে এগোচ্ছে, তার গতি আছে, ঠিক আছে, গতি আছে। এই গতির জন্য এর মধ্যে যে কাজ করার যে ক্ষমতাটা অর্জন হচ্ছে, কাজ করার যে ক্ষমতাটা যোগান হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে গতিশক্তি। এর উদাহরণ জেনে নিই। ধরো একটা ঢিল আছে, একটা ইট আছে, ইটটাকে নিয়ে লোকের বাড়ির জানালা, কাচের জানালা, তো কাচের জানালায় গিয়ে স্পর্শ করলাম, জাস্ট ছোঁয়া দিলাম, এইভাবে ছোঁয়া দিলাম, তো ওতে কিন্তু কাচটা ভাঙবে না। কিন্তু তোমার মাথায় দেখালো চলছে যে আমি ওই কাচটাকে ভাঙবো, তাহলে ওই ঢিলটাকে নিয়ে ছুঁড়ে মারতে হবে। এবার ছুঁড়ে মারলে কিন্তু কাচটা ভাঙবে। কেন ভাঙবে? কারণ ওই ঢিলটাকে যখন আমরা ছুঁড়ে মারবো তখন ওই ঢিলটার মধ্যে গতিশক্তির সৃষ্টি হবে। গতিশক্তির সৃষ্টি হলে ঢিলটার মধ্যে একটা কাজ করার ক্ষমতা পাবে, এই ক্ষমতার জন্যই কাজটা ভাঙবে। যদি ক্ষমতাটা না আসে তাহলে ভাঙবে কোত্থেকে ভাই? ক্ষমতার তো দরকার। তো একটা এক্সাম্পল এটা গেল। আর একটা এক্সাম্পল এটা হয় যে বায়ু শক্তি মানে বাতাস তো গতিশীল, বাতাসের গতিশক্তিকে বা বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। পালতোলা নৌকা বলতে যে সমস্ত নৌকার মাঝখানে পাল থাকে, পাল বলতে কাপড় পেঁচানো থাকে, যে কাপড়ের মধ্যে বাতাস আটকায় এবং বাতাস আটকে ওই নৌকাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে পালতোলা নৌকা। তা পালতোলা নৌকা চালাতে সাহায্য করে আমাদের এই গতিশক্তি। তাহলে দুখানা এক্সাম্পল আমরা গতিশক্তির পেয়ে গেলাম।
তাহলে এই গতিশক্তি তুমি উদাহরণটা এটা মাথায় রাখবে যে আমরা ঢিল নিলাম, ঢিলটা আমাদের মাথায় একটু পোকা নড়ে উঠলো যে আমি ওই কাজটা ভাঙবো, ওই বাড়ির সাথে আমার শত্রুতা আছে, তার মানে আমার ভাঙতে হবে এইটা। তা কী করে ভাঙবো? ইটটাকে নিয়ে ছুঁড়ে মারবো, ছুঁড়ে মারলে ইটটার মধ্যে ওই ইটটা কিন্তু একটা গতিশক্তি পাবে, একটা গতিশক্তি পাবে। গতিশক্তি পেলে ওর মধ্যে একটা ক্ষমতা হবে, ওর একটা ক্ষমতা তৈরি হবে যে কাজটাকে ভাঙার ক্ষমতাটা তৈরি হবে। সেই ভাঙার ক্ষমতা যখন আসবে তখন ইজিলি কাজ ভেঙে দেবে। এবারে স্থিতিশক্তি, কোনো স্থির বস্তু তার স্থির অবস্থার জন্য বস্তুতে সঞ্চিত ক্ষমতাকে স্থিতিশক্তি বলে। অর্থাৎ স্থির অবস্থায় আছে, এইভাবে বসে আছে, স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় থাকাকালীন এর মধ্যে একটা ক্ষমতা তৈরি হয়, ওই ক্ষমতাকে বলে স্থিতিশক্তি। এই ক্ষমতাটা এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে একটা দম দেওয়া ঘড়ি। একটা ঘড়িকে যদি দম দেওয়া হয়, দম দেওয়া ঘড়ি বলতে একটা এইভাবে দম দিলে একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে ঢং ঢং করে বাজে, ঠিক আছে, দম দেওয়ার পরে। যেরকম আমরা হচ্ছে ওই ছোটো ছোটো যে গাড়িগুলো পাই, যেগুলো এরকম চাবি মোড়া দিলে সেই গাড়িটা বা কোনো একটা কি বলে তবলা পেটানো বা ঢাক পেটানো মতন যে সমস্ত ছোটো ছোটো খেলনাগুলো হয়, সেটা পেছনে এরকম চাবি রিং মোড়া দিলে বা চাবি মোড়া দিলে সেটা কিছু সময় ধরে চলে। তো এইরকম চাবি মোড়া দেওয়া মতন হচ্ছে দম দিতে হয়। তো এইরকম দম দেওয়া যে সমস্ত ঘড়ি, সেই দম দেওয়া ঘড়ির মধ্যে আমাদের স্টোর হয় স্থিতিশক্তি। আর স্থিতিশক্তি যখন স্টোর হচ্ছে তার মানে ওর মধ্যে ক্ষমতা তৈরি হচ্ছে। ক্ষমতা হওয়ার পরে কিছু সময় পরে গিয়ে বাজবে, কিছু সময় বলতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা। এখন যেরকম আমরা অ্যালার্ম দিই, আগেকার সময় অ্যালার্মের সিস্টেম ছিল দম দেওয়া ঘড়ি, ঠিক আছে। যদি দম বেশি হয়ে যেত তাহলে অনেক সময় পরে গিয়ে বাজতো, যদি দম কম হয়ে যেত তাহলে কিন্তু তাড়াতাড়ি বেঁচে যাবে। তাহলে এটা হলো স্থিতিশক্তির উদাহরণ। আর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে দেখালো আমরা 1 বালতি জল নিলাম, জলটাকে নিয়ে যখন আমরা বালতিটাকে তুলছি তখন ওই বালতির মধ্যে জলটা কিন্তু স্টোর অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, ওর মধ্যে স্থিতিশক্তি তৈরি হচ্ছে। এবার যখন একটা দেখালো নিচে কাদা অঞ্চল, একটা মাটি, নরম মাটি, তো ওই জায়গাটায় যদি আমরা ওই জলটাকে ফেলি তখন ওই জলটা যে স্থির আছে ওর মধ্যে স্থিতিশক্তি তৈরি হচ্ছে। আর স্থিতিশক্তি যখন আমরা ঢালছি তখন ওই জলটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, রূপান্তরিত হয়ে যাচ্ছে। ফলে নরম মাটিতে যখন ওই গতিশক্তি নিয়ে পড়ছে জলটা, তখন সেই জায়গাটা গর্তের সৃষ্টি করে। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি উদাহরণটা দিলাম কারণ এরপরে উদাহরণটা আছে, তো আমি এখনই দিয়ে দিলাম, আমার আর পরে আর খাটা লাগবে না। আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে বড় বড় বাঁধ হয় না, উঁচু জায়গাতে বাঁধ তৈরি করে সেখানে জল স্টোর করা হয়, জল স্টোর করে তারপরে লাস্টে ছাড়া হয় বাঁধটাকে। তো যখন জল স্টোর করা হয় তখন সেটা স্থিতিশক্তিতে কনভার্ট হয় বা স্থিতিশক্তি তৈরি হয় ওর মধ্যে। এইবার যখন বাঁধটা ছেড়ে দেওয়া হয় তখন ওই জলটা যখন একটা ফোর্সের সাথে নামে তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেলে ওই জলটার মধ্যে একটা ক্ষমতা তৈরি হয়, সামনে যা আসবে ভেঙে চুরে নিয়ে চলে যাবো। তো এই ক্ষমতার জন্যই কিন্তু বাঁধটার নিচে গর্তের সৃষ্টি হয় বলতে পারি, বা ওটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে এই। তো এই হলো গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যে ডিফারেন্স এবং গতিশক্তির স্থিতি সম্পর্কের এক্সাম্পল। এর বেশি আর জানা লাগছে না। এরপরে যেটা ওই 5-7 রকমের যে শক্তির রূপ হয়, মানুষের যেরকম রূপ হয়, কখনো ভালো কখনো খারাপ, তো ঠিক তেমনই শক্তিরও রূপ হয়। তো শক্তির মূলত 8 ধরনের আমরা রূপ সম্পর্কে জানবো। রূপটা পেলাম কোত্থেকে? আমরা ওই শক্তির নিত্যতা সূত্রটাও দেখি, তাহলে ওর মধ্যে বলা হয়েছে যে শক্তিকে কখনো আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। ওটা শুধুমাত্র এক রূপ থেকে, মানে শক্তির একটা রূপ থেকে আর এক রূপে কনভার্ট হতে পারে, বা রূপান্তরিত হতে পারে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে শক্তির রূপ হয়। তা শক্তির কটা রূপ হয়? আমাদের সিলেবাস অনুযায়ী আমরা 8 ধরনের রূপ জানবো, এটাই মূলত তো জানতে হবে। 8 ধরনের রূপ কি কি? নাম্বার 1, যান্ত্রিক শক্তি। আমরা এক্ষুনি সবে জানলাম যান্ত্রিক শক্তি বলতে বোঝানো হচ্ছে যান্ত্রিক শক্তির দুটো পার্ট, একটা গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। এই দুটোই তো জানলাম না, যান্ত্রিক শক্তি গেল। নাম্বার 2, তাপ শক্তি। নাম্বার 3, আলোক শক্তি। নাম্বার 4, পারমাণবিক শক্তি। নাম্বার 5, তড়িৎ শক্তি।
এই পারমাণবিক শক্তি সম্পর্কে এখন অত কনসেপ্ট ক্লিয়ার হবে না, এটা একটা শক্তি, পারমাণবিক শক্তি। নাম্বার 6 শব্দ শক্তি। নাম্বার 7 চৌম্বক শক্তি। নাম্বার 8 রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। তাহলে 8 ধরনের শক্তি সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। প্রথম যান্ত্রিক শক্তি, যেটা আমরা ইজিলি জেনে গেছি, গতিশক্তি আর স্থিতিশক্তি। তাপ শক্তি, তাপ শক্তি মানে তাপ তৈরি হচ্ছে। আমরা যদি দুটো হাতকে এইভাবে ঘষি, তাহলে আমাদের এই দুটো হাতের মাঝখানে কিন্তু গরম হয়ে যাচ্ছে, কারণ কি ফ্রিকশন বা ঘর্ষণের ফলে এর মধ্যে তাপ তৈরি হয়। আমরা ঘর্ষণ বল তো পড়ে আসলাম, তাহলে মানে এর মধ্যে তাপ তৈরি হচ্ছে। তাহলে তাপ তৈরি হওয়া মানে কি, এটা যান্ত্রিক শক্তিটা, এই যে ঘষছি তখন এটা যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটাই আমাদের প্রশ্ন দিতে পারে যে শীতকালে আমরা হাত ঘষলে আরাম বোধ করি কেন? কারণ শীতকালে আমরা যখন হাত ঘষি, সেটা শীতকাল হোক আর গরমকালই হোক, আমরা যখন হাত ঘষি তখন আমাদের এই হাতের মধ্যে একটা যান্ত্রিক শক্তি তৈরি হয়, এবং এই যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলেই আমরা তাপ অনুভব করি এবং শীতকালে আমরা আরাম বোধ করি। এই হলো কনসেপ্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আলোক শক্তি। আমরা এই যে লাইটটা জ্বালাচ্ছি, লাইটের জ্বালানোর ফলে একটা আলো পাচ্ছি, তাই এটাই তো আলোক শক্তি ভাই, আর তো কিছু নেই। সূর্যের আলো, ওটার থেকে যে আলোটা পাচ্ছি ওটাই আলোক শক্তি। পারমাণবিক শক্তি এটা এখন জানা লাগবে না। পারমাণবিক শক্তি হচ্ছে পরমাণুর মধ্যে একটা আকর্ষণ বল আছে বা একটা শক্তি আছে, যে শক্তির জন্য ওটা একটা আলাদা টাইপের, ওটা পারমাণবিক শক্তি। তড়িৎ শক্তি কি, এই যে কারেন্ট, এই কারেন্টটাই তো একটা শক্তি না? আমরা যে কারেন্টে শক খাচ্ছি, ওটা একটা শক্তির জন্যই তো খাচ্ছি। তো একটা লাইট জ্বালানোর সময় আমরা সুইচ অন করছি, তার ফলে তড়িৎ শক্তিটা আসছে, তো ওটাই হলো কারেন্ট আর তড়িৎ একই জিনিস, তো কারেন্ট শক্তি বা তড়িৎ শক্তি। এরপরে যেটা আছে শব্দ শক্তি। একটা কোনো মাইক বা বক্সকে যদি আমরা চালাই, তাহলে সেটার মধ্যে থেকে যে আওয়াজটা আসছে, যে শব্দটা তৈরি হচ্ছে, সেটাই তো শব্দ শক্তি ভাই। আমরা যে কথা বলছি, এই কথা বলার জন্য আমাদের এই ভেতরে এই জায়গাটায় যান্ত্রিক শক্তিটা আমাদের এই শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ভেতরে এইখানটাই 3 ধরনের জায়গা থেকে, যেটা সাউন্ড বক্স, পরিষ্কার কথা, সাউন্ড বক্সের থেকে আমাদের আওয়াজটা আসছে, এটাই তো শব্দ শক্তি। তারপরে 7 নম্বর চৌম্বক শক্তি। চৌম্বক শক্তি, এই যে চুম্বকের পাশে একটা লোহাকে রাখলে সেটা আকর্ষণ করছে, সেই তো চৌম্বক শক্তি। তারপরে হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তিটা একটু ওটা বড় হলে জানা যাবে। রাসায়নিক শক্তি মানে রাসায়নিক বিক্রিয়া হবে, তার ফলে যে শক্তিটা তৈরি হচ্ছে সেটা রাসায়নিক শক্তি। আমাদের মূলত পেটের মধ্যেও হচ্ছে, আমরা খাচ্ছি, সেই খাবারটা হজম হচ্ছে, হজম হওয়ার জন্য যে শক্তিটা ভেতরে তৈরি হচ্ছে, মানে হজম হওয়ার জন্য অ্যাসিডের যে শক্তিটা আছে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি বলতে পারি। আমাদের শরীরের ভেতরে প্রচুর রাসায়নিক শক্তি বা রাসায়নিক বিক্রিয়া চলে থাকে। তো এই হলো 8 ধরনের শক্তি। দুটো স্টেটমেন্ট গোল্লা দিয়ে লিখে নিতে পারি, দুটো লাইন জাস্ট নোট আকারে লিখে নিতে পারি, টিপ পড়িয়ে লিখে নেবো। এইভাবে একটা টিপ পড়াবো গোল্লা করে, এখান থেকে লিখে নিলাম। কি লিখতে হবে আমি বলছি, সেটা লিখে নাও। 1 হাতুড়ি দ্বারা ঘণ্টাতে আঘাত করা হলে, হাতুড়ি দিয়ে যদি ঘণ্টাকে আঘাত করা হয়, তাহলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 2 দ্বিতীয় টিপ পড়াতে হবে। চুম্বক লোহার পেরেককে আকর্ষণ করছে, এখানে চৌম্বক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই দুটো স্টেটমেন্ট, এই দুটো লাইন জাস্ট মাথায় রাখতে হবে। শর্ট কোশ্চেন, এসএকিউর জন্য ইম্পর্টেন্ট। আর যেটা বলার আছে সেটা হচ্ছে একটা স্টিলের স্কেলের সামনে, আমার কাছে স্কেলটা আসে, এখন হারিয়ে গেছে। তো দেখালো একটা স্টিলের স্কেল নেওয়া হলো, এটা স্টিলের স্কেলটাকে এইভাবে যদি বাঁকানো হয় এবং সামনে যদি একটা পিং পং বল রেখে দেওয়া হয়, তাহলে এইভাবে যখন বাঁকানো হচ্ছে স্টিলের স্কেলটাকে যখন বাঁকানো হচ্ছে, তখন এর মধ্যে স্থিতিশক্তি জমা হচ্ছে। এই স্থিতিশক্তিটা জমা হওয়ার পরে যখন আমরা এই স্টিলের স্কেলটাকে ছেড়ে দিচ্ছি, তখন এই স্কেলটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং গতিশক্তিতে কনভার্ট হয়ে যাওয়ার ফলে ওই বলটাকে ছিটকে দিচ্ছে, বা বলটার গায়ে আঘাত করছে, বলটা ছিটকে চলে যাচ্ছে। এই হলে একটা কোশ্চেন দিতে পারে যে পিং পং বল একটা স্টিলের স্কেলকে বেঁকানো হবে, এবং তার সামনে যদি একটা পিং পং বল রেখে দেওয়া হয়, তাহলে কি হবে এবং কেন হবে। এই হচ্ছে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা জানতে হবে সেটা হলো একটা স্প্রিং, এটা দেখো একটা স্প্রিং, এই স্প্রিং এর উপরে একটা বলকে, একটা
একটা ক্যাম্বিস বলকে স্প্রিংটা তো এইভাবে গুটিয়ে যাবে, চাপ দিলে গুটিয়ে যাবে, তো এর উপরে একটা বলকে রাখা হলো ক্যাম্বিস বলকে। এবার যদি আমরা স্প্রিংটা যখন এইভাবে চাপ দিয়ে রাখছি তখন এই স্প্রিংটার মধ্যে স্থিতিশক্তি তৈরি হচ্ছে, স্থিতিশক্তি জমা হচ্ছে। যখন ছেড়ে দেবো তখন এই স্প্রিংটা এইভাবে ছিটকে আসবে, এইভাবে খুলে যাবে, ফলে ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং বলটা ছিটকে চলে যাবে। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই এখানকার, এইটুকু জানলে হয়ে যাচ্ছে। এবং নেক্সট পার্টে একটু শক্তির আরও 3টে টপিক জানা বাকি আছে। শক্তির উৎস, শক্তির সমস্যা, শক্তির শৃঙ্খলের ধারণা, এই 3টে টপিক সম্পর্কে বললে হয়ে যাবে। মোটামুটি 30-40 মিনিটের মধ্যে একটা শেষ হয়ে যাবে পরের দিনের ক্লাস।